আসসালামু আলাইকুম। আজ 20 জুন 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু প্রদেশ করতে চাওয়া কে এই অ্যাডভোকেট চৈতালি। চীনা J-10C যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। যুদ্ধবিরতির চুক্তি হলো হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। এবার বিস্তারিত। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। তিনি বলেন, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার। আপনারা বেশি বাড়াবাড়ি করলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা সনাতনীদের জন্য আলাদা একটি প্রদেশ করব। 19 জুন একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। চৈতালি চক্রবর্তী বলেন, অতীতে আমরা যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ মিলে একসঙ্গে ছিলাম, এখনও ওই রকম থাকতে চাই, কিন্তু আপনারা তেমন চান না। হিন্দু মুসলিম দাঙ্গা লাগে এমন কিছু না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসবেন না, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে। দাঙ্গা লাগলে কেউ পার পাবে না হুঁশিয়ারি দিয়ে চৈতালি বলেন, আপনারা দুইটা মারলে আমরাও একটা মারব। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। খোঁজ নিয়ে জানা গেছে তিনি ইসকন সহ উগ্রবাদী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাছাড়া তার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে চান বলেও মন্তব্য করেছেন সম্মিলিত হিন্দু সমাজের কয়েকজন নেতা। বাংলাদেশের হিন্দু কমিউনিটির সঙ্গে কথা বলেও জানা গেছে, মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশকে অস্থির করার প্ল্যান নেওয়া হয়েছে। হিন্দু জনগোষ্ঠীর ব্যক্তিবর্গরাও বলছেন, অবিলম্বে চৈতালিকে গ্রেপ্তার করে পুরো বিষয়টি তদন্ত না করলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। কদিন আগে সুপ্রিম কোর্ট চত্বরে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেন চৈতালি। বাংলাদেশের অভ্যন্তরেই হিন্দুদের জন্য একটি আলাদা প্রদেশ বা রাজ্য গঠন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়ার পর অ্যাডভোকেট চৈতালির এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হুমকি হিসেবে বিবেচনা করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ফেসবুক বা ইউটিউবের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া বিতর্কিত বক্তব্য এবং হিন্দু সম্প্রদায়ের অধিকার বিষয়ক অবস্থানটি জনমনে আলোচনার সৃষ্টি করেছে। কূটনীতিতে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ। বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তিটিকে নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাওয়ের অংশ হিসেবে বিবেচনা করছে। এ নিয়ে বৃহস্পতিবার ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে এই চুক্তিটি করা হচ্ছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিটির অর্থ আগামী 10 বছরের সহজ কিস্তিতে পরিশোধ করা হবে। এর ফলে জাতীয় রাজস্বের উপর তাৎক্ষণিক কোনো বড় চাপ ছাড়াই বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ পাচ্ছে। 2026 থেকে 2027 সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন, যা দুই দেশের সামরিক নির্ভরতাকে আরও দীর্ঘস্থায়ী করবে। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যা সামরিক পরিভাষায় চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ইতিপূর্বেই চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্ভাব্য স্বার্থের মিলন নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন, যা ভারতের আকাশ প্রতিরক্ষা নীতিকে নতুন করে সাজাতে বাধ্য করছে। অপারেশন সিন্দুর এবং J-10C এর যুদ্ধ ক্ষমতা
জে-10C মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশযুদ্ধ অপারেশন সিন্দুরে পাকিস্তান বিমান বাহিনীর জে-10C ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পর এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। বেজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ও ঢাকা দিল্লি কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% বেশি সরবরাহ করেছে। সাবমেরিন, ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম এবং যুদ্ধজাহাজের পর এবার অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ইকোসিস্টেমে চীনের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা শীতলতা এসেছে। ট্রানজিট, বাণিজ্য, তিস্তা নদীর পানি বন্টন এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ইস্যুগুলোতে যখন দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, ঠিক তখনই চীনের সাথে এই মেগা চুক্তি বেইজিংয়ের প্রতি ঢাকার কৌশলগত ঝুঁকে পড়াকেই নির্দেশ করে। যদিও বেইজিংয়ের সাথে এই চুক্তিকে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখছে এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে সামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে মনে করে ঢাকা। দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক নিরাপত্তার নতুন যুগ, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য এবং সীমান্ত সুরক্ষায় পারস্পরিক নির্ভরতা থাকার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তবে সম্পর্কের ধরনটি আগের বিশেষ বন্ধুত্ব থেকে বদলে গিয়ে এখন অনেকটাই আনুষ্ঠানিক, সতর্কতামূলক ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট রূপ নিতে যাচ্ছে। 20টি জে-10C ফাইটার জেট ক্রয়ের এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বাড়াবে না, বরং এটি বঙ্গোপসাগর অঞ্চলে চীনের ভূরাজনৈতিক প্রভাবকে আরও দৃশ্যমান করবে। এর ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এখন একটি নতুন এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক যুগে পদার্পণ করছে, যেখানে প্রতিটি দেশের সামরিক সিদ্ধান্তই আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পুনর্নির্ধারণ করছে। বগুড়ার নবগঠিত 2 উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো সীমান্ত ও দিগন্ত। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে তাকে দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় সম্প্রতি মীরবাড়ি সীমান্ত দিগন্ত ও স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়ন গঠনে প্রতিমন্ত্রীর ডিও লেটারের পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এই বিষয়ে উদ্যোগ নেন। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রধান করে 3 সদস্যের গণশুনানি টিম গঠন করেন। টিমের প্রধান সাখাওয়াত হোসেন দাবি করেন তিনি সঠিকভাবে গণশুনানি করেছেন, কিন্তু এলাকায় সরেজমিন খোঁজ নিয়ে জানা যায় সঠিকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়নি। স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে খুশি করতে তার পৈতৃক বাড়ির নামে মীরবাড়ি, 2 ছেলের নামে সীমান্ত দিগন্ত এবং লন্ডন প্রবাসী ভাতিজির নামে স্বর্ণগ্রাম ইউনিয়ন নামকরণের প্রস্তাব করেন। এরপর গণশুনানি কমিটির সুপারিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান গ্রহণ করেন। তিনি বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠালে জেলা প্রশাসক গত 11 ও 14 জুন এই বিষয়ে গ্যাজেট প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে 2 ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নাম পরিবর্তন করলে 4টির করতে হবে। দিগন্ত সীমান্ত নাম পরিবর্তন করলেও মীরবাড়ি ও স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম থেকেই যাচ্ছে। তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করার অনুরোধ জানিয়েছেন। এবার মধ্যপ্রাচ্যের খবর। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির 3 দিন পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল এবং ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে এ যুদ্ধবিরতি। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহর 2টি সূত্র রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও প্রায় 1 ঘন্টা দক্ষিণ লেবাননে 1 ডজন বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে স্থানীয় সময় বিকেল 5টার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর তরফ থেকে কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলা হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাত 8টার দিকে দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে ড্রোনের আঘাতে 2 জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানতে IDF এর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেবাননে বিমান অভিযান পরিচালনা করেছিল IDF। এতে নিহত হয়েছেন কমপক্ষে 47 জন। সেই অভিযানের 12 ঘন্টার মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির খবর পাওয়া গেল। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন, কাতারি এবং ইরানি কর্মকর্তাদের তৎপরতার ফলাফল এই যুদ্ধবিরতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
যদিও আজও লেবাননের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তবে আমরা বুঝতে পারছি এবং আশা করছি যে এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইরানের মদতপুষ্ট শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পুরনো শত্রু। লেবাননের দক্ষিণাঞ্চল এই গোষ্ঠীটির ঘাঁটি। 2024 সালে হিজবুল্লাহকে নির্মূল করতে প্রথমবারের মতো লেবাননের সর্বাত্মক অভিযান শুরু করে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর সেবারের অভিযানে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির প্রথম সারির অধিকাংশ নেতা এবং কমান্ডার। ফলে তছনছ হয়ে যায় গোষ্ঠীটির সাংগঠনিক চেইন অব কমান্ড। এছাড়া হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো ও অস্ত্রাগারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার। টানা 9 মাস অভিযান চালানোর পর 2025 সালের জুনের দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে যায় লেবানন ইসরায়েল। তবে যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর, কারণ যুদ্ধবিরতি চুক্তির পরও মাঝে মধ্যেই দক্ষিণ লেবাননের ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত আইডিএফ। পাল্টা জবাব দিত হিজবুল্লাহ। এবার দেশের বাইরের আরও খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর তুরস্ক ও চীন সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। শুক্রবার মেরিল্যান্ডের যৌথ বিমান ঘাঁটি অ্যান্ড্রুজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আসন্ন এই উচ্চ পর্যায়ের সফরগুলোর বিষয়ে কথা বলেন। কাতারের উপহার হিসেবে পাওয়া একটি বোয়িং 747 উড়োজাহাজকে প্রেসিডেন্টের সরকারি বিমানবহর এয়ারফোর্স 1 এ অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে তিনি প্রথমে তুরস্ক সফর করবেন এবং পরে বছরের শেষ দিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাবেন। ট্রাম্প আরও জানান, তার চীন সফরের আগেই আগামী সেপ্টেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন। দুই দেশের শীর্ষ নেতাদের পারস্পরিক এই সফর ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট সফরগুলোর নির্দিষ্ট তারিখ কিংবা আলোচনার সূচি বা আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এসব বৈঠক কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ হবে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও তুরস্কের সম্পর্ক বিভিন্ন ইস্যুতে ওঠানামার মধ্য দিয়ে গেছে। বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতি এসব বিষয়ে মত পার্থক্য থাকা সত্ত্বেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার উপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বিশেষজ্ঞদের ধারণা, বেজিংয়ের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন বিষয় এবং আঙ্কারার সঙ্গে ন্যাটো জোট ভিত্তিক নিরাপত্তা সহযোগিতা ভবিষ্যৎ আলোচনায় গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন কৌশলগত বিষয়েও বৈঠকগুলোর আলোচ্যসূচিতে স্থান পেতে পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে, তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।